4 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনায় আরও বেশি মানুষ মারা যেত, প্রধানমন্ত্রী। সৌদি আরবে আটক হচ্ছেন বাংলাদেশিরা, অভিযোগ প্রবাসীদের। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করেনি মিয়ানমার, জাতিসংঘে বাংলাদেশ। মূল্যবৃদ্ধি ঠেকাতে চালের বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ। এটি নিউজ দেখছেন। 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতে দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে করোনা সংক্রমণের 4 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর খবর এসেছে আজ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 20 জনের, যা আগের দিনের চেয়ে 13 জন কম। শনিবারে মৃত্যু তথ্য সহ এ পর্যন্ত মোট মৃত্যু হল 5325 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1182 জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,67,565 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1442 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,80,069 জন। সারা দেশের 109টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9,554টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 19,79,805টি। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনা মহামারীতে আরও বেশি মানুষ মারা যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন। এই দুর্যোগের সময়ে তা আবারও প্রমাণিত হয়েছে। রেজন ফয়েজের রিপোর্ট। করোনার কারণে বেশ লম্বা সময় পর শনিবার সকালে গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। তবে করোনা সতর্কতায় 75 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অর্ধেকেরও বেশি সদস্য এই বৈঠকে অংশ নিতে পারেননি। এর মধ্যে আরো অনেকে আসতে পারেননি। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলার বিষয়টি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে মন্তব্য করলেন, তার সরকার ক্ষমতায় আছে বলেই এই দুর্যোগের সময়ও স্বস্তিতে আছে দেশের মানুষ। আমাদের সকল নেতাকর্মী সহ এবং সরকারের সকলটা প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সাথে এবার কাজ করেছে। কারণ এভাবে বোধহয় এত আন্তরিকতার সাথে একভাবে কাজ করা খুব কম দৃষ্টান্ত আছে। কিন্তু আমরা দেখেছি, আমি যখনই সকলকে যাকেই বলেছি প্রত্যেকে এতটুকু পিছপা হয়নি। মানে সব রকমের সহযোগিতা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার মনে একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো, তা মানে ভাষায় বলা যায় না। দুর্যোগ মোকাবেলা, সেই সঙ্গে অর্থনীতিকে সচল রাখা, করোনা কালে তার সরকারের প্রধান 2 লক্ষ্যের কথাও এ সময় জানালেন তিনি। এই করোনার কারণে সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা আসবে, আর মন্দার সাথে সাথে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয়। কিন্তু বাংলাদেশে যেন কোনো মতে খাদ্যাভাব দেখা না দেয়, সেই জন্য কৃষক যেন মাঠে থাকে, ফসল যেন উৎপাদন হয়। উৎপাদিত ফসলটা আমাদের কাছে থাকলে পরে অন্তত খাবারের অভাবটা যেন না হয়। তা আল্লাহর রহমতে সেটা কিন্তু হয়নি। আওয়ামী লীগ সভাপতি দাবি করলেন, দুর্যোগের এই সময়ে একমাত্র আওয়ামী লীগকেই পাশে পেয়েছে মানুষ, অন্যরা শুধু মুখেই বড় বড় কথা বলে গেছে। এবং আওয়ামী লীগের এই যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাক্রিফাইস বোধহয় আর কোনো দল তো করেনি। জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে, এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারী এর সময়ও এটা প্রমাণ হয়েছে। করোনার সময় সীমিত আকারে হলেও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। আমাদের হয়তো সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজও নিতে পারি, যেতেও পারিনি।
তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময় আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনায় বিশ্ব পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ালো। মোট মৃত্যুর তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে 2 লাখেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সেখানে করোনায় মারা গেছে 1,44,000 মানুষ। মোট মৃত্যু 1 লাখ পেরোলেও আমেরিকা ও ইউরোপের দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুহার অনেকটাই কম বলে দাবি করছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে শনিবার পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 1069 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 1,842 জনের প্রাণহানি ঘটল। দেশের মোট মৃত্যুর 1/3 বেশি মহারাষ্ট্রে, সেখানে এরই মধ্যে 37,480 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাসে এরই মাঝে যুক্তরাষ্ট্রে মারা গেছেন 2 লাখের বেশি মানুষ। এর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রান্ত হওয়া দেশটির জন্য একটি বড় ধাক্কা। প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এই নির্বাচনে করোনা ভাইরাস খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার মেরিল্যান্ডের ওয়াটার রিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে তাকে আগামী 2 সপ্তাহ চিকিৎসা দেওয়া হবে। কোভিড-19 নিয়ে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনায় বিপুল ক্ষতির পর করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প নিজেই। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে বয়স্করা। 74 বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণীতেই পড়ছেন। মেলানিয়ার বয়স 50 বছর। তবে হাসপাতালে যাবার আগে ট্রাম্প দাবি করেন তার অবস্থা ভালো। টুইটে স্ত্রী মেলানিয়াও জানিয়েছেন তাদের উপসর্গ খুবই মৃদু, ভালোই আছেন তারা। তবে সিএনএন লিখেছে প্রেসিডেন্ট দম্পতির এই আশাবাদী সুর বেড়ে চলা অস্থিরতার সংখ্যাকে চাপা দিতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্রকে লড়তে হচ্ছে একটি বড় সংকটের সঙ্গে। রাজনীতি চলে গেছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বাজে পর্যায়ে। এ খবরে শেয়ার বাজারেও দরপতন হয়েছে। হোয়াইট হাউসের ভেতরেও কাজ করছে আতঙ্ক। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে কারা কারা আক্রান্ত তাও বোঝার চেষ্টা চলছে। 3 নভেম্বর ভোট সামনে রেখে গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সফর করে আসছিলেন ট্রাম্প। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করেই হাজারো মানুষের ভিড়ের মধ্যে দলীয় নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছিলেন তিনি। ওহাইওতে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ছিলেন তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ আসার পর শুক্রবার সস্ত্রীক জো বাইডেনের পরীক্ষা করা হয়। তাতে জানা যায় বাইডেন সংক্রমিত হননি। ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা, জামাতা জারেড কুশনার এবং ট্রাম্প মেলানিয়ার 14 বছর বয়সী ছেলে ব্যারনের পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। করোনা ধরা পড়ায় ট্রাম্পের বেশ কয়েকটি নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে। আরও কয়েকটি কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে থাকায় আরও কিছুদিন ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না ট্রাম্প। 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কি হবে তা নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ফলে মহামারী বিষয়ে সরকারের ব্যর্থতা থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরানোর সুযোগ ট্রাম্প খুব একটা পাবেন না বলেই ধারণা, যা তার ভোটেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্যান্য সংবাদ। এখনও কাটেনি অনিশ্চয়তা। ঢাকা এয়ারলাইন্সগুলোর কার্যালয়ে টিকিট প্রত্যাশী সৌদি আরবে ফিরতে ইচ্ছুক যাত্রীদের ভিড় লেগেই আছে। হাতে সময় অল্প, তাই সবাই আছেন আতঙ্কে। অন্যদিকে সৌদি আরবেও চলছে ধরপাকড়। কারণ ছাড়াই বাংলাদেশিদের আটক করা হচ্ছে বলে সেখান থেকে অভিযোগ প্রবাসীদের। সৌদি আরবে ফিরতে ইচ্ছুক যাত্রীদের রিটার্ন টিকিটের নতুন টোকেন দেওয়া শুরু হবে রোববার। শনিবার পুরাতন টোকেনধারীদের মধ্যে মাত্র অল্প কিছু লোককে টিকিট দেবার কথা। তারপরেও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের আশেপাশে কয়েকশো লোকের ভিড়। কেউ এসেছেন হাতে কাগজ নিয়ে, ভিসা বা ইকামার মেয়াদ আছে আর মাত্র 4-5 দিন, এর মধ্যেই চাই টিকিট। কেউ কেউ সফলও হচ্ছেন এরকম অবস্থার কথা জানিয়ে। এখন আমার ভিসার মেয়াদ শেষ আর আছে মাত্র 8 দিন। আমারে বললো আপনারা এখানে অপেক্ষা করেন, যদি সুযোগ হয়তো ঢুকাই দেবো। 9 তারিখ পর্যন্ত আছে, যদি এরা টিকিট বুক করে যাইতে পারবো না, যদি না যাইতে যাইতে পারবো। টোকেনও পাইনি, আজকে 14 দিন এখানে ঘুরতেছি,
টোকেন লইতে পারতেছি না। কেউ বা ভিসার মেয়াদ, ইকামার মেয়াদ বাড়িয়েছেন কফিল বা কর্মদাতার সঙ্গে যোগাযোগ করে। তাদেরও ফিরতে হবে 15 দিন বা 1 মাসের মধ্যে। তারাও ভিড় করছেন কবে পাবেন টিকিট তা জানতে। এখন 1 মাস ছুটি বাড়াইছি, আমি বাড়াইয়া পেপার নিয়ে আইছি। এখন বলতেছে কালকে টোকেন দিব। আমি যেভাবে করে এনেছি না, যাদের ভিসার ম্যাচ চলে গেছে এরা এভাবে বানিয়ে দিব, তাহলে সৌদি আরব যাইতে বানাইতো না। ভিসার ম্যাচ শেষ হয়ে গেছিল, তো আমার কোম্পানি বাড়াই দিছে, আগামী মাসের 16 তারিখ পর্যন্ত টাইম আছে। করোনা পরিস্থিতির কারণে অনেক প্রজেক্ট হয়তো বন্ধ হয়ে গেছে বা অনেক জায়গায় সে স্পন্সরের কাজ নাই, সেই কারণেই হয়তো অনেক স্পন্সর তার ভিসাটি রিনিউ করে দিচ্ছেন না। তবে এই ব্যাপারে আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের সাথে সে অনুরোধটি করে যাতে এই কর্মীরা পরবর্তীতে যাওয়ার সুযোগ হয় সেটি করতে হবে। কেউ কেউ প্রতিদিনই আসছেন। কোনো দিন কোনো সুযোগে যদি নির্ধারিত সিরিয়ালের বাইরে কেউ টিকিট পেয়ে যায় এই আশায়। এখন টোকেন আজকে দিবে না কালকে দিবে, দিনের পর দিন ঘুরতেছি। আজকে দীর্ঘ 10 দিন হলো এখানে। 10 তারিখ পর্যন্ত আজকে ঢুকাইছে, যদি চান্স লাগে, কপাল লাগে, তাহলে আসি, ওই আশায় আছি আর কি। আবার কেউ দেশে এসেছেন অন্য এয়ারলাইন্সে, যেগুলো এখনো বন্ধ, কিন্তু ফিরতে হবে দ্রুত, তাই ভিড় করছেন। জানতে চাইছেন অন্য এয়ারলাইন্সের ফিরতি টিকিটের কি হবে। যারা কুয়েতে আসে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা কি সৌদি আরব যাবে না? এদিকে সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিরা করোনাকালেও নানা ঝামেলায় পড়ছেন। হুটহাট গ্রেপ্তার করে অনেককে রাখা হচ্ছে জেলে। মনে করেন সব বললে ওদের সৌদি আরব সরকারের কাছে কোনো বিচার নাই। মনে করেন বৈধ কাগজপত্র আছে, তারপর রাস্তাঘাট মনে করেন ভিক্ষার কেস লাগাই দেয়, একটা পানি বেচার কেস লাগাই দেয়। মানিকগঞ্জের হৃদয় হোসেন নামে এই প্রবাসী কথা বলছিলেন রিয়াদের সফর জেল থেকে। তার অভিযোগ, বিনা কারণে 14 দিন ধরে তাকে আটকে রাখা হয়েছে। এই ছোট মোবাইল আনতে দেয়, বুঝছেন, ক্যামেরা ছাড়া মোবাইল আনতে দেয়, ক্যামেরা যাতে নাকি ভিডিও করে ফেসবুকে না তুলতে পারে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের মিথ্যাচারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রাখাইনে রোহিঙ্গাদের ফেরানোর মতো কোনো পরিবেশ মিয়ানমার তৈরি করেনি, উল্টো বাংলাদেশ নিয়ে তাদের অপপ্রচার চালু আছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে মিয়ানমারের বিভিন্ন নাটক তুলে ধরা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। Bangladesh commit itself to bilateral process. It will find Myanmar a willing partner. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সম্প্রতি মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী অভিযোগ করেছিলেন বাংলাদেশ রোহিঙ্গাদের সন্ত্রাসী কাজে মদদ দিচ্ছে। Both the terrorist group ARSA and the terrorist insurgent group AA have used Bangladeshi territory. এর প্রতিবাদে বাংলাদেশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মাটিতে সন্ত্রাসী যে কোনো কার্যকলাপে জিরো টলারেন্স নীতিতে চলছে। It is their state policy, a deliberate policy of exclusion and persecution of their own people that instigate insurgency and turns the country into a breeding ground for all kinds of organized crime. মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত যাওয়া এবং রাখাইনের পরিবেশ নিয়ে যেসব তথ্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে দিচ্ছে, সেগুলো বানোয়াট এবং মারাত্মক বিভ্রান্তিকর বলে তুলে ধরা হয় বাংলাদেশের বক্তব্যে। Bangladesh strongly rejects such baseless accusations, falsification and misrepresentation of facts. বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের উচিত আয়নায় মুখ দেখা। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মিয়ানমারের ক্রমাগত অত্যাচারের ট্র্যাক রেকর্ডই বলে দেয় দেশটি কি করছে। Myanmar has deliberately kept Rakhine State out of the purview of the ceasefire in order to implement its genocidal campaign against its own people. বাংলাদেশ শক্তভাবে জানায়, রোহিঙ্গা সংকট কোনো দ্বিপাক্ষিক সংকট না, এটা মিয়ানমারের নিজস্ব সংকট। মিয়ানমার নিজের দেশের লোকের ওপর গণহত্যা চালিয়েছে। প্রতিবেশী হিসেবে মানবতা দেখাতে গিয়ে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। By virtue of being Myanmar's neighbor, we have become victims of their internal policies and actions. 350 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেওয়ার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ। We would like to know, who are these 350 Rohingyas? Where are they now? 350 out of 1.1 million in 3 years. 11 লাখ মানুষ থেকে 3 বছরে মাত্র 350 জনকে ফেরত নেবার গল্প না শুনিয়ে রাখাইনের পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করা উচিত বলে দাবি তোলে বাংলাদেশ। We call upon Myanmar to open up Rakhine State to the international organizations, to the UN, media and the member states to observe the situation on the ground. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।
খুচরা ও পাইকারি পর্যায়েও চালের দাম ঠিক করে দিচ্ছে সরকার। দাম নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপ সঠিক, এমন মন্তব্য করে দেশের কৃষি অর্থনীতিবিদরা বলছেন। একই সাথে বাজারে নজরদারিও বাড়াতে হবে। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। বাড়ছে চালের দাম, তাই সেই দামে লাগাম টানার চেষ্টা এখন সরকারের। তারই অংশ হিসেবে 4 দিন আগেই চালের দাম বেঁধে দেয়া হলো মিলগেটে। 50 কেজির বস্তা মিনিকেট 2575 টাকা আর বিয়ার 28 2250 টাকা। সেই হিসাবে মিনিকেট কেজিতে 51 টাকা 50 পয়সা আর সরু মাঝারি চাল 45 টাকা পড়বে। কিন্তু বাজারে এর প্রভাব পড়ল কতটা? সরকারের যে রেটটা দিচ্ছে এই রেটের মান আমরা এখনো পাচ্ছি না, মেলেরা দিচ্ছেন আমাদেরকে। ওনাদেরকে বললে ওনারা বলতেছে আমরা ওই দামে এখনো ধান কিনতে পারিনি। মিলগেটে দাম বেঁধে দিয়েও বাজারে চালের দাম না কমার বিষয়টি নজরে পড়েছে সরকারেরও। তাই এবার দাম নির্ধারণ হচ্ছে পাইকারি আর খুচরাতে। কিন্তু সেটা কত হবে? কৃষি বিপণন অধিদপ্তর মিলগেটের বেঁধে দেয়া দাম থেকে পাইকারিতে কেজিতে 2 টাকা বেশি, খুচরায় এর থেকে আরও 3 টাকা বেশি ধরেই হিসাব করছে। তাতে মিনিকেট পড়বে 56.5 বা 57 টাকা কেজি, আর সরু বিয়ার 28 50 টাকা। এ দামের চেয়ে কেউ বেশি নিলেই ব্যবস্থা। পাইকারি এবং খুচরা দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেয়। এখন নির্দেশনাটা পাওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমরা এই দামটা কিভাবে নির্ধারণ করব আমরা এখন একটা ফর্মুলা বের করেছি। ফর্মুলাটা বের করে আমরা কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে কিন্তু এটা কার্যকর হবে। এর উপরে কিন্তু কেউ বিক্রি করতে পারবে না এবং আমরা কিন্তু আগামীতে কিন্তু দাম আমরা বাড়তে দিব না। আমরা তবে পাইকারি আর খুচরাতে দাম ঠিক করে দেওয়ার এই সিদ্ধান্ত কি কাজে আসবে? বাজার বিশ্লেষকরা বলছেন এ ব্যাপারে তারা আশাবাদী। খুচরা পর্যায়ে চালের মূল্য বেঁধে দেওয়ার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী হয়েছে এবং এটা কার্যকর হবে। মজুদ করে করে চালের দামটা বাড়িয়ে দিচ্ছে। যদি মজুদ বিরোধী যেই কার্যক্রম সেটা যদি সরকার পরিচালনা করে তাহলে বর্তমানে চালের যে দাম বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো সম্ভব হবে না। একই সাথে চালের দাম স্বাভাবিক পর্যায়ে আনতে সারা দেশে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি করারও পরামর্শ এই কৃষি অর্থনীতিবিদের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। গত কদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী, তবে অপরিবর্তিত মাংসের দাম। রিপোর্ট করেছেন মাহফুজা মুসলাহি। গত 2 সপ্তাহ ধরে ঢাকার কাঁচা বাজারগুলোতে বেশ কিছু নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। হঠাৎ করেই খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে বাজার ভেদে 5 টাকারও বেশি। বিয়ার 28 সাল ছিল আপনার 44-45 টাকা, এখন হোলসেল মার্কেট থেকে আমরা কিনতে হয় 48-49 টাকা। তো আমরা বিক্রি করতে গেলে আপনার 50 টাকার উপরে বিক্রি করতে হয়। হিসাব করে দেখা গেছে 15-20 দিনের ব্যবধানে 5-6 টাকা কোনো চাউলের মূল্য প্রতি কেজিতে পারছে। মানুষের চাকরি হারাইছে, ইনকাম নাই, তার মধ্যে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। যেভাবে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে এতে আসলে সাধারণ মানুষের না খেয়ে আসলে সামনে কঠিন সময় আসতেছে। আমার কাছে মনে হয় কোভিডের যে প্রকোপ এর মধ্যে সরকারের উচিত যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে এসবই অসাধু ব্যবসায়ীদের কারসাজি, অভিযোগ এই বিক্রেতার। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের দামটা পাইকারি এবং খুচরাতে বেড়ে গেছে। এই মুহূর্তে সরকারের উচিত এলসিটা যদি খুলে দেয় তাহলে চাল দামটা নিয়ন্ত্রণে চলে আসবে, আমদানিটা বাড়বে। হঠাৎ পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়লেও তা কমছে যেন ঠেলাগাড়ির গতিতে। তার উপর সয়াবিন তেল, কাঁচামরিচ ও আলুর অবস্থাও একই রকম। পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, আদার দাম বাড়ছে। পেঁয়াজ দেশি পেঁয়াজ 90 টাকা বেচতেছি, ইন্ডিয়ান পেঁয়াজ 90 টাকা বেচতেছি। তেল পার লিটারে গত মাসের থেকে এই মাসে 15 টাকা লিটারে বাড়ছে। পেঁয়াজটা এতটাই অসহনীয়ভাবে বেড়েছে যেটা মেনে নেওয়া যায় না এবং এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। না করলে স্বল্প আয়ের মানুষেরা খুবই দুর্ভোগে পড়ব। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে গেল 3 দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 30 টাকা। 50 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নেই। মানভেদে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে
130 টাকায়। তরকারি বাজার এখন আগুন, প্রতিটা মাল কেজিতে 15 থেকে 20 টাকা বেশি, যে কোনো মাল। 3-4 দিনের ব্যবধানে বেগুন মনে করেন আগে ছিল 60 টাকা 70, এখন হচ্ছে 100, আর ঝিঙ্গা করলা ছিল 60, এখন হচ্ছে 80। অন্যান্য সবজিও এখন 50 টাকা থেকে 80 টাকা করে নেওয়া হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর। তবে অপরিবর্তিত রয়েছে ডাল, রসুন, আদা ও মাংসের দাম। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। 6টা নিউজ আওয়ারের সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণে আরও 3 জনের স্বীকারোক্তি, ডিএনএ সংগ্রহ। ডিবি র্যাব পরিচয়ে ছিনতাই চক্রের 3 সদস্য গ্রেপ্তার। আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনায় আরও বেশি মানুষ মারা যেত, প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু। সৌদি আরবে আটক হচ্ছেন বাংলাদেশিরা, অভিযোগ প্রবাসীদের। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করেনি মিয়ানমার, জাতিসংঘে বাংলাদেশ। মূল্য বৃদ্ধি ঠেকাতে চালের বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিল আরও 3 জন। এদিকে আজ আরও 2 আসামির ডিএনএ সংগ্রহ করা হয়। দুপুরে কড়া নিরাপত্তায় শাহপরান থানা পুলিশ আসামি মুহিবুর রহমান রনি, রাজন ও আইনুলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ হাজির করা হয়। বিচারকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এদিকে আজ তারিকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুরে পুলিশ পাহারায় 2 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তারেক ও মাহফুজ 5 দিনের রিমান্ডে রয়েছে। পুলিশ জানায় এই মামলায় গ্রেফতার 8 জনের ডিএনএ পরীক্ষা হবে। বৃহস্পতিবার এই মামলার প্রধান আসামি সাইফুর রহমান সহ 6 জনের নমুনা সংগ্রহ করা হয়। ব্যাংক থেকে যারা টাকা তোলেন তাদের টার্গেট করে তারা। গতিবিধি অনুসরণ করে সুযোগ বুঝেই তার টাকা ছিনিয়ে নেয়। এমনই এক চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ব্যাংক থেকে তোলার পর নিশ্চিন্তে টাকা গুনছিলেন গ্রাহক। ঘুণাক্ষরেও ভাবেননি এরই মধ্যে ছিনতাইকারী চক্রের ৮-৬০ পরিকল্পনার মধ্যে পড়ে গেছেন তিনি। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হবার পর থেকেই চলে অনুসরণ। সুবিধাজনক জায়গায় পথরোধ করে তুলে নেওয়ার পর কখনো ডিবি পুলিশ কিংবা র্যাব পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা রেখে ছেড়ে দেয়া হয় টাকার মালিককে। এভাবেই গুলশান, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরের ব্যাংক অধ্যুষিত এলাকায় তৎপর ছিনতাইকারী চক্র। ইকবাল রোডে এক ব্যবসায়ী সম্প্রতি ছিনতাইয়ের শিকার হলে তার করা মামলায় তদন্তে নামে পুলিশ। ছিনতাইয়ের জায়গা থেকে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার জায়গা পর্যন্ত শতাধিক সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় শনাক্ত হয় সন্দেহভাজন। অভিযান চালিয়ে আটক করা হয় 2 জনকে। তারা সন্ধান দেয় চক্রের বাকি সদস্যদের। এখন পর্যন্ত গ্রেপ্তার 3। গ্রেপ্তারকৃত 2 জন এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে আমরা আজ সকালে আরেকজনকে গ্রেপ্তার করি। র্যাবের কোটি তারা ইউজ করেছে এবং র্যাবের পোশাক পরে এই অপরাধটা সংঘটিত করেছে। 2015 সাল থেকে ছিনতাইয়ে এই চক্রের সদস্যরা। গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ডাকাতি, চাঁদাবাজি, মাদক, অস্ত্র মামলা সহ একাধিক মামলা। কিছুদিন আগে আমাদের মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, ভুয়া ডিবি পরিচয়ে 35 লক্ষ টাকা। তো তারা হচ্ছে ওই গ্রুপের সাথে এরা সম্পৃক্ত। ওই গ্রুপের একজনের কাছ থেকেই তারা তাদের জেলে পরিচয় এবং সেই মাধ্যমে তারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।
হত্যা, ডাকাতি সহ একাধিক মামলার আসামি কবির মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানান ডিআইজি মাইনুল হাসান। 2017 সালের অক্টোবরে নরসিংদীর সোহরাব মার্ডারের ঘটনা তদন্তের দায়িত্ব পিবিআই এর হাতে ছিল। সে ঘটনায় কবির সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। তবে বাদী পক্ষের নারাজির কারণে এবছরের শুরুর দিকে মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডির ওপর। দীর্ঘদিন তদন্তের পর মামলার পলাতক আসামি মূল হোতা কবির মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করে সিআইডি। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। ছোট ছোট খুপড়ি ঘর, সেই ঘরে নিত্য অভাব। বর্ষায় কোথাও পানিতে তলিয়ে যায়, আবার কোথাও বা নদী ভাঙন। আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। নেই রাস্তাঘাট, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত সংগ্রাম গাইবান্ধার চর এলাকার বাসিন্দাদের। সেই জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আমেনা বেগম বয়স কত জানতে চাইলেও মনে করতে পারলেন না। তবে বারবার দেখেছেন ব্রহ্মপুত্রের আগ্রাসী রূপ, তাই এটিকে ভুলতে পারেন না। আমরা 7-8 ভাঙা দিছি বাবা, থাকি বেড়ে আছে। আমরা যে জায়গায় আপনার দেনা দেখা করে দেখা নিয়ে করিয়ে তাকে ফিরে 4 বছর বানে বন্যে কেউ ঢালা ফুরিয়ে নিয়ে গেছি। আমেনার মতো কম বেশি ক্ষতিগ্রস্ত সবাই। 1 বা 2 বার ভাঙনের কবলে পড়েননি এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন। করোনা থেকে মনে করেন আমরা বাচ্চা জিরা বয়ে আছি, যেই বন্যা আসে তাই অবস্থা খারাপ। রাস্তাঘাট বহু জায়গায় খাল খদর হয়ে চলাফেরার মতো উপযোগী নেই। ফুলছড়ির কঞ্চিপাড়ায় পাওয়া গেল এমন কয়েকজনকে যারা প্রতিদিনই ব্রহ্মপুত্র পাড়ি দেন। চরে সারাদিন কাজ করে ফিরে আসেন বিকেলে। সকাল 8টার সময় যায়, আসে 5টার সময়। 2টো গরু আদি পালি, 2টো ছাগল পালি। তার জন্য এখন জানাচ্ছি 5টার সময় আসবো, গরু ছাগলের ঘাস নিয়ে এসে তাকে খিলাম। এটি সুন্দরগঞ্জের চরখোদ্দা। ক্যামেরা লেন্সে এই চরের প্রাকৃতিক সৌন্দর্য যতই মনোমুগ্ধকর হোক না কেন, দরিদ্র এই মানুষগুলোকে সেই রূপ স্পর্শ করে না। শুকনো মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় চারিদিকে পানিতে থই থই। দুর্ভিক্ষর জায়গা এটি, বুঝছেন? এই বন্যা যখন আসে শান্ত পানি সবসময়, যখন বন্যা শুকে যায় শান্ত মনে করেন ফিরে আবার খরা মারে। এইভাবে সংগ্রাম, এই যে বন্যার সাথে যুদ্ধ করলাম 6 মাস। গাইবান্ধায় ছোট বড় মিলিয়ে অন্তত 165টি চর আছে। এসব এলাকায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অবকাঠামোগত সুবিধা দাবি চরের বাসিন্দাদের। ছোট ছোট যে প্রকল্পগুলো আছে, যেমন এলজিএসপি, এর পাশাপাশি কাবিটা, কাবিখা, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব চর এলাকার মানুষের জীবন যেন কঠিন সংগ্রামের। বছর পর বছর ধরে বন্যা, নদী ভাঙন, খরা এবং দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। তাদের এই সংগ্রামের অনুপ্রেরণা তারা যেন নিজেই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, চরখোদ্দা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মেহেরপুর ও কিশোরগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে আখ চাষ। বিকল্প ফসল হিসেবে আখ চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। মেহেরপুরে এবার 35 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। প্রতি বিঘায় 60,000 টাকার মতো খরচ হলেও আখ বিক্রি করে 2 থেকে 2.5 লাখ টাকা আসবে বলে আশা চাষিদের। আখ চাষে অনেকের কর্মসংস্থানও হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষকরাও ঝুঁকছেন আখ চাষে। তারা জানিয়েছেন, অন্য ফসলে বিঘা প্রতি যেখানে 12 থেকে 15,000 টাকা লাভ তোলাই কষ্টকর, সেখানে আখ থেকে আয় হয় বিঘা প্রতি লাখ টাকা পর্যন্ত। এখানকার আখের মান ভালো হওয়ায় বাগান থেকেই তা বিক্রি হয়ে যায়। সরকারি বেসরকারি সহায়তা পেলে বাড়বে আখ চাষ, যা কৃষি অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। আবারও সময় হলো বাইরে বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ শেষ, গণনা চলছে।
বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবর, দেশে বিচার না হওয়ার প্রবণতা এবং নারী নির্যাতন প্রতিরোধে আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ না থাকায় গত কয়েক বছরে দেশে বেড়েছে নারী নির্যাতন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে নারী মুক্তি সংসদ। এতে বক্তারা বলেন, করোনার সময় বেড়েছে নারী ও শিশু নির্যাতন। দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন থাকলেও নেই আইনের সঠিক প্রয়োগ। পাশাপাশি বাড়ছে বিচার না হওয়ার প্রবণতা। অপরাধীরা তাই অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। ফলে নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানববন্ধনে সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে 7 রিংস সিমেন্টের সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা স্কুলের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী রড সিমেন্ট ডিলার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ মোহাম্মদ মোবারকুল্লাহ। 3 থেকে 8 অক্টোবর পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এই সময় 7 রিংস সিমেন্টের পক্ষ থেকে প্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ও বিক্রয় সেবা দেওয়া হবে। 7 রিংস সিমেন্টের হেড অফ মার্কেটিং আতিক আকবর এর সভাপতিত্বে মুন্সি মামুনুর রহমান, মাসুদুল হাসান রানা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাবো দেশের বাইরের খবর। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্পেনের মাদ্রিদ শহরে নতুন করে আংশিক লকডাউন জারি করা হয়েছে। মাদ্রিদে প্রায় 30 লাখ মানুষের বাস। সম্প্রতি বড় হাসপাতালগুলোর জরুরি রোগী ভর্তি বেড়ে গেছে। অক্সিজেন দেওয়ার প্রয়োজনও পড়ছে অনেক রোগীকে। দেখা দিয়েছে আইসিইউ এর বেডের সংকট। নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে। কেবল জরুরি প্রয়োজনেই মাদ্রিদের অধিবাসীরা এলাকার বাইরে যেতে পারবেন। বার ও রেস্তোরাঁগুলো রাত 10টার পর খোলা রাখা যাবে না। আর একত্র হতে পারবেন না 6 জনের বেশি মানুষ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে স্পেন। মাদ্রিদ ছাড়াও 9টি শহর আংশিক লকডাউন করার পরিকল্পনা রয়েছে দেশটির। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা 2টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্বাচন কভার করতে রাজধানী সোনারগাঁও হোটেলে আছেন আমাদের সহকর্মী কাজল রায়। যোগ দিচ্ছি তার সঙ্গে। কাজল, ভোট গ্রহণ তো শেষ, গণনা চলছে, কি অবস্থা সেখানকার জানাবেন? ঠিক 6টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরেই প্রধান নির্বাচন কমিশনার মির্জা-উদ্দিন এসে আমাদের একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং 139 জন ডেলিগেটের মধ্যে 135 জন ডেলিগেট নিজেদের ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। 3 জন আসতে পারেননি। একজন বিদেশে আছেন, চট্টগ্রাম আবাহনীর ডেলিগেট, এবং এছাড়া শেখ রাসেল এবং শেখ জামাল ক্লাবের 2 জন ডেলিগেট সময় মতো পৌঁছাতে পারেননি। 3 জন, এছাড়া ফরিদপুরের জেলা অ্যাসোসিয়েশনের একজন
ডেলিগেট যিনি ভোট দিতে আসেননি। এই 135 জন ডেলিগেট নিজেদের পছন্দের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিয়েছেন। এখন ভোট গণনা চলছে। সময় মতো আমরা জানতে পারবো যে আসলে কে হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরবর্তী সভাপতি, মেয়র সহসভাপতি, সহসভাপতি এবং সদস্য। এখানে আরেকটা বিষয় আপনাকে একটুখানি বলে রাখি, কিছুক্ষণ আগেই সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক এসে একটা অভিযোগ করলেন, ওনাকে ভোট গণনার সময় সেই ভোট সেন্টারে থাকতে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী একজন প্রার্থী ভোট গণনার সময় সেখানে উপস্থিত থাকতে পারেন, তবে তাকে নির্বাচন কর্মকর্তারা জোর করে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে তিনি ভোট বয়কট করছেন না বা ভোট প্রত্যাহার করছেন না, তিনি ভোটারদের ইচ্ছা, ভোটারদের পছন্দ, ভোটারদের ভোট দানের ক্ষমতাকে সম্মান জানিয়ে এখনো পর্যন্ত আছেন। তবে তিনি যা বলছেন যে এটি তার সাথে এক ধরনের অন্যায় করা হয়েছে, যা তাকে সেখানে থাকতে দেওয়া হয়নি। এই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সবশেষ তথ্য। ধন্যবাদ কাজল আপনাকে। দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজল রায়। শেষ করবো ৬টা নিউজ আর, তবে তার আগে এক নজরের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনায় বেশি মানুষ মারা যেত, প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু। সৌদি আরবে আটক হচ্ছেন বাংলাদেশিরা, অভিযোগ প্রবাসীদের। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করেনি মিয়ানমার, জাতিসংঘে বাংলাদেশ। মূল্যবৃদ্ধি ঠেকাতে চালের বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণে আরও 3 জনের স্বীকারোক্তি, ডিএনএ সংগ্রহ। ডিবি র্যাব পরিচয়ে ছিনতাই চক্রে 3 সদস্য গ্রেফতার। বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ শেষ, গণনা চলছে। এই ছিল ৬টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাই।